কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, বলেছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন কাল। আগাম জানিয়ে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আদালতের, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বেসরকারি উদ্যোগে আয়োজিত শেখ হাসিনার বক্তব্যে কোনো মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয়, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব দেয়নি, দাবি নাহিদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ। রংপুরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক 2 সংগঠনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের। সরকার প্রধান নিজেই জানান, জ্বালানি তেল ও গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছে। কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। রিপোর্ট সিকান্দার রেমানের। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে আলোচনা সভা করে বিএনপি। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি তেল গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছেন, কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে সরকার প্রধান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা নিজেদের কোনো পরিকল্পনা বলছেন না। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল 5 অগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আগামীকাল প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্যই উন্মুক্ত থাকবে। পরের দিন থেকে সর্বসাধারণ ঢুকতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের গ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। আগামীকাল 5 তারিখে
সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল খেরেজি। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সৌদি আরব আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সৌর বিদ্যুৎ খাতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের প্রতি সৌদি আরবের পূর্ণ আস্থা আছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রিপোর্ট ইমরুল কায়েসের। সোমবার রাতে বাংলাদেশ সফরে আসেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে এল খেরেজি বলেন, খাদ্য, সিফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি খাতে তার দেশ বিনিয়োগ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী তাঁকে জানান, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী অংশীদারত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশের সৌর জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ করলে দুদেশই লাভবান হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী এল খেরেজি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের উপরে সৌদি সরকারের সম্পূর্ণ আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্যে। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সমাধান করা হবে। বাংলাদেশি মিশন এটা নিয়ে কাজ করছে, এই কাজ চলমান আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রি টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। শিগগির সৌদি আরবে বিনিয়োগ সম্মেলন হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে সতর্ক করা হয়েছিল, এবার ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা স্বীকার করেন, গ্যাস সংকটে বাসা বাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের এক সপ্তাহের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গ্যাস, বিদ্যুৎ সংকট সহ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন। বিদ্যুৎ সংকটের কারণও তুলে ধরেন তিনি। অতিরিক্ত বিলের ব্যাপারে করণীয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছেন। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না। তাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে। তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, এটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয় আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই,
আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবার দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের আদেশ মানতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আমি আগে একবার বলেছিলাম, কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ কোনো ভূ রাজনৈতিক চাপে নেই বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আপনারা জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচার তথা ট্রাইব্যুনাল নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের নিষেধাজ্ঞার এই ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। শেখ হাসিনা কোথায় বক্তব্য দিচ্ছেন বা দিচ্ছেন না তা ট্রাইব্যুনালের বিষয় নয়। ট্রাইব্যুনালের বিষয় রায় বাস্তবায়নের জন্য তাকে ফিরিয়ে আনা। শেখ হাসিনা দেশে এলে আপিল করার সুযোগ থাকলে আপিল নিষ্পত্তির পর আইন অনুযায়ী সাজা কার্যকর হবে। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে পারে ট্রাইব্যুনাল নিয়ে শেখ হাসিনার এমন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গত বছরের 22 জানুয়ারি নিষেধাজ্ঞা দেয় আদালত। বর্তমানে 2টি ট্রাইব্যুনাল কাজ করছে। আমি আপনাকে বলি, ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে, একটা কন্টেম্পট রুলের উপরে, কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না, বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিচার 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতি মাসে অন্তত 1 থেকে 2 মামলার রায় দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাইব্যুনাল। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক গোল টেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত 590টি অভিযোগের মধ্যে 109টি অভিযোগ তদন্তের জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রায় 40টির তদন্ত শেষ, 6টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 26 থেকে 27টি মামলা বিচারাধীন রয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, শুধু জুলাই নয়, গুম, শাপলা চত্বর, একরাম হত্যা, রাজশাহী ও মোহাম্মদপুরের আলোচিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের তদন্তও এগিয়ে চলছে। হয় দ্রুততা করতে হবে অথবা স্বচ্ছতা করতে হবে। দুইটাকে যদি আপনি প্রাধান্য দেন, একসঙ্গে আপনি কনফ্লিক্ট হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে। আপনি যখন স্বচ্ছ বিচার চাইবেন, আপনাকে স্বচ্ছ বিচারের জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন হয়। তখন দ্রুততার যদি তাগিদ দেন আপনি, আর কিন্তু সেই বিচারটাকে আপনি স্বচ্ছ করতে পারবেন কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ। এর সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি আরও বলেন, বেসরকারি সংস্থার অনুষ্ঠানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় এবং ভারত সরকার তা সমর্থন করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড
বিষয়ক এক সভায় সংশ্লিষ্টদের তিনি এই বিষয়ে নির্দেশনা দেন। ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে। সভায় জানানো হয়, এরই মধ্যে কৃষকদের ব্যাংক হিসেব খোলার কার্যক্রম শুরু হয়েছে। কৃষিখাতে সরকারের দেয়া ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে দেশের 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী 1991 সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন সি অ্যাঞ্জেল এর কথা স্মরণ করেন। মার্কিন কমান্ডার বিভিন্ন নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী কারাট মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সি ভিশন এক্সারসাইজ এ বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত রিম অব দ্য প্যাসিফিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমের বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা জানান কমান্ডার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুড স্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সিডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির এমন মন্তব্য করেন। এদিকে শাহবাগে আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর সিডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করবে না তার দল। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। পরে শাহবাগের জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির সহ দলটির শীর্ষ নেতারা। সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসুন। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদের ভোগ। দেশ অস্থিতিশীল হয়ে পড়লে সরকারের টেকা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য বক্তাদের। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব না দিলেও প্রতিবারই তারাই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জনগণের মধ্যে বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদ শক্তিশালী হয়, তাই জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছেন এবং ভারতও তাকে আর সেখানে রাখতে চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে চলমান কোন্দল ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। হল দখলকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে, এই যে আমি এখানে বসে বসে নিউজ দেখছিলাম, ঢাকা কলেজ এমনকি আলিয়া মাদ্রাসায় পর্যন্ত হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে এবং হল পুনর্দখল করা চলছে। বাংলাদেশের ইতিহাসের কোনো গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানে একটা ছাত্র বলেন, বৈষম্য, এনসিপি এর একটা বিএনপির জন্য গলার কাটা হিসেবে, কারণ এই শক্তিগুলো না থাকলে বিএনপি একক কৃতিত্ব দাবি করতে পারত জুলাই গণ অভ্যুত্থানে, যে লন্ডন থেকেই এবং শিলং থেকেই তারা পরিকল্পনা করে গণ অভ্যুত্থান সংগঠিত করে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ঘোষণার পর মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা ছিল ফ্যাসিস্ট হটানোর ট্রাম্প কার্ড। 24-এর এই দিনেই কর্মসূচিটি একদিন এগিয়ে 5 অগাস্ট করার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এই ঘোষণার সঙ্গে একাত্মতা জানায় বিএনপি। অন্যদিকে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলতে থাকে গুলি, বেদম হামলা, নির্যাতন। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। হাসপাতালগুলোতে আহতদের আর্তনাদ। খারিজ করে দেওয়া হয় আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট। জুলাই বিপ্লবে উত্তাল 4 অগাস্টের কথা জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। 24-এর 4 আগস্ট আন্দোলনকারীদের ভাষায় 35 জুলাই। পতনের ঠিক একদিন আগে কি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? ইন্টারনেট শাটডাউন, কারফিউ অথবা মারণাস্ত্রের গুলিও যখন থামাতে পারছিল না রাজপথে ছাত্র জনতার ঢল, তখন কি শেখ হাসিনা টের পেয়েছিলেন তার পতন সন্নিকটে? এমন প্রশ্নের সুরাহা না হলেও 24-এর 4 আগস্টের রাজপথ দিচ্ছিল সেই বার্তাই। রাজধানীর প্রতিটি পয়েন্টে আন্দোলনকারীদের ঘন্টার পর ঘন্টা সংঘর্ষের পর আওয়ামী লীগের পিছু হটা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়। মিরপুর 10 নম্বর গোল চত্বরে 5 ঘন্টা সংঘর্ষ চলার পর আন্দোলনকারীদের পক্ষে সেনাবাহিনীর অবস্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সেই দৃশ্য বলে দিচ্ছিল বিজয়ের দুয়ারে মুক্তিকামী মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা সরকারকে ফেলে দেয় আরো বেকায়দায়। 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। এদিনেই আন্দোলনকারীদের পাশে শক্ত অবস্থান নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দেন, গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে বাংলাদেশ। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তা মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পতন আসন্ন জেনেও ছাত্র জনতার আন্দোলনকে অগ্রাহ্য করে খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা। আমরা তাদেরকে চিনি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আলবদর, এই বিএনপি, এই জামাত। শাহবাগ, কারওয়ানবাজার, বাংলা মোটর, উত্তরা ও আফতাবনগর হয়ে ওঠে কার্যত যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় রাজপথে নামে সর্বস্তরের মানুষ।
এদিনেই জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরদিনই যে দেশ ছেড়ে ভারতে পালাবেন শেখ হাসিনা তা সেদিন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশ কটি প্রতিষ্ঠানে। সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, আরেকটি রিপোর্টে বিস্তারিত। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। সেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় জবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকা কলেজেও। এদিকে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে স্থবির হয়ে পড়ে বকশীবাজার এলাকা। সেখানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। সংঘর্ষ হয়েছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার কাছে বকশীবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া খান, ঢাকা আলিয়া মাদ্রাসার এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ নাদিয়া। আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আলিয়া মাদ্রাসা, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল, এই দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে এবং এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এবং আমার ঠিক পিছনে যেখানে আলিয়া মাদ্রাসার গেট রয়েছে, আপনার মাধ্যমে নিশ্চয় দর্শকরা দেখতে পাচ্ছে যে এই জায়গাটিতে আজকে বিকেল, দুপুর এমনকি সন্ধ্যা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষের যে ঘটনাগুলো, সেসব বিশেষ করে ছাত্রদলে যারা ছিলেন তারা জানিয়েছেন যে গুজবকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ কিংবা অন্যান্য যারা ছিলেন তারা জানিয়েছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আজকে পুলিশ কিংবা অন্যান্য যারা ছিলেন তারা জানিয়েছেন এলাকাটি, বিশেষ করে বকশীবাজার এবং লালবাগ এই এলাকাটি পুরো মানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং রাস্তাঘাটে যান চলাচল বন্ধ ছিল এবং বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছিল এবং যেসব দেশীয় লাঠিসোঁটা সহ অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারপরও দফায় দফায় হয়তো ঘন্টাখানিক আগেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি কিছুটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। রাস্তা দিয়ে যে যানবাহন, বিশেষ করে গণপরিবহন, তা চলছে এবং ছোটখাটো যানবাহনও চলাচল করছে। আর আলিয়া মাদ্রাসা, সেটি ভিতরে শিক্ষার্থীরা রয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন তারা। এছাড়া যারা বাইরে অবস্থান করছিলেন, যারা ছাত্রদলে যারা ছিলেন, তারা কিন্তু এখন অনেকটা না বললেই চলে, অর্থাৎ এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নাদিয়া। জিয়া খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। অন্যদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কারমাইকেল কলেজ এলাকায় অবস্থান নিয়ে পরে নগরীতে বিক্ষোভ করে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভে সংহতি জানিয়ে জেলা ও মহানগর ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরাও অবস্থান নেন। দাবি জানান ৭১-এর ঘাতকদের নির্মূলের। অন্যদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কারমাইকেল কলেজ এলাকায় অবস্থান নিয়ে পরে নগরীতে বিক্ষোভ করেন। নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে মহানগর পুলিশ। সোমবার রাতে ক্যাম্পাসে শিবিরের ব্যানার টাঙানো নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। এদিকে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘটনা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি।
বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ আবু সাইদ চত্বরে ছাত্রদল অবস্থান করতেছে। এটার পূর্ব ঘোষিত প্রোগ্রাম, আর এদিকে পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল মহানগর ছাত্র শিবিরের, এটা লালবাগে তারা অবস্থান করতেছে। আর আমাদের ক্যাম্পাসের সামনে আবু সাইদ চত্বরে ছাত্রদল অবস্থান করতেছে। দুই দলেই দুই দিকে অবস্থান করতেছে। এ পর্যন্ত তাদের অবস্থান শান্তিপূর্ণ। আমরা মোটামুটি আছি মাঝপথে। আমাদের পর্যাপ্ত জনবল আছে, কমিশনার মহোদয়ের কঠোর ইনস্ট্রাকশন, তারা যেন কোনো শান্তিভঙ্গের কোনো কারণ না হতে পারে। আমরা শক্ত অবস্থানে আছি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। এর ফলে রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক রূপ ধারণ করবে। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, সনদের 48টি দফার যেগুলোতে একমত হয়েছেন সেগুলো তারা নেবেন। এর বাইরে নোট অব ডিসেন্ট আছে, তাদের সেগুলোও পর্যালোচনা করা হবে। বিরোধী জোট থেকে সংশোধন কমিটিতে না দিলেও কমিটি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে এই কমিটি। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিচারক, আইনজীবী, গণমাধ্যম সহ সবার সাথে আলোচনা শেষে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। ঢাকা ৬ আসনের গ্যান্ডেরিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন এই আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার রাতে গ্যান্ডেরিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এছাড়া গ্যান্ডেরিয়া রেল স্টেশন ও আশেপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পরিদর্শন করেন ইশরাক হোসেন। সাইবার নিরাপত্তা জোরদারে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম CIRS এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি সিস্টেম NRS উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এই প্ল্যাটফর্ম উদ্বোধন করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ সরকারি অবকাঠামোর সাইবার রেজিলেন্সি বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-2030 এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়। CIRS একটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় উদ্যোগ। এর মাধ্যমে একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান পর্যন্ত সবাই সহজে, দ্রুত এবং কাঠামোগতভাবে যে কোনো সাইবার ঘটনা রিপোর্ট করতে পারবেন এই ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়াদেরকে সাথে কথা বলে আমরা আরেকটু এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বলে in the name of freedom expression থেকে আমরা বেরিয়ে আসতে পারি। 5 আগস্ট পরবর্তী দেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র হচ্ছে তা দেশের মানুষ সফল হতে দেবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় কথা বলেন তিনি। ব্যারিস্টার কাজল বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন আইনি সেবা পান তা নিশ্চিত করা নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের দায়িত্ব। অপতথ্য ও মিথ্যা তথ্য দিয়ে যেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালনে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল। এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, বাংলাদেশের গণতন্ত্রের পথে যে যাত্রা, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে আপনাদের অগ্রগণ্য ভূমিকা আছে। সুতরাং যে কোনো ঠুনকো
অপতথ্য, মিথ্যা তথ্য, খণ্ডিত তথ্য এ দিয়ে যেন বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে ব্যাপারটিও গণমাধ্যমের প্রতি আমার আহ্বান থাকবে। আমার আইন কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যে আস্থা নিয়ে আপনাদেরকে আজকে রাষ্ট্রের এই আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে, আপনারা প্রত্যেকে আপনাদের কাজের মাধ্যমে, সততার মাধ্যমে, কর্মনিষ্ঠার মাধ্যমে, নিয়মানুবর্তিতার মাধ্যমে তার আপনারা প্রমাণ রাখবেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।